আজকের গল্প ভূতেরা এরকমই হয়। রচনা বিকাশ বসু। গল্প শুরুর আগে একটা জরুরি ঘোষণা। বন্ধুরা, এই চ্যানেল তোমাদের। তোমরা যখন যেমন আবদার করেছ ঠিক তেমনভাবে সাজিয়ে তুলেছি গল্পের ঝুড়ি। আবারও তোমাদের সাহায্য প্রার্থী আমি, তোমাদের উপদেশ প্রার্থী, আদেশ প্রার্থী। তোমরা বলো, নতুন বছরে তোমরা কেমনভাবে গল্প শুনতে চাও এই চ্যানেলে। ভোটিং শুরু হয়ে গেছে। ভোটিং লাইন খোলা থাকবে 30শে জানুয়ারি পর্যন্ত। আশা করি তোমাদের কাছ থেকে প্রত্যেকবারের মতো এবারেও অনেক উপদেশ, আদেশ, আবদার শুনতে পাবো। তোমাদের উত্তরের আশায় রইলাম। একদিন এক ভূতের সঙ্গে আমার দেখা। বিশ্বাস হলো না তো? না হবারই কথা। আমারই মাঝে মাঝে অবিশ্বাস হয়। নিজেকেই নিজে প্রশ্ন করি, আচ্ছা ঠিক দেখা হয়েছিল তো? কিন্তু এই রকম প্রশ্নের কোনো মানে হয় না। শুধু চোখে দেখায় কি দেখা? কত কথা হলো, সেটা বুঝি কিছুই নয়। কিন্তু এমনও তো হতে পারে ব্যাপারটা আদেও ঘটেনি। ভয় পেলে মানুষের কল্পনা শক্তি বেড়ে যায়। মানে সমস্ত ব্যাপারটা হলো আগাগোড়া আমার মন গড়া। এমনও তো হতে পারে। তা অবশ্যই পারে। তাহলে আবার একবার গোড়া থেকে ভেবে দেখতে হয়। ঘটনাটা ঠিক ঘটল কখন? কখন আবার ঠিক সময়? ঠিক সময় মানে ভূতেদের দেখা দেওয়ার ঠিক সময় বলতে তো দুটো, রাত দুপুর আর দিন দুপুর। না, রাত দুপুরে ঘটেনি ঘটনাটা। ঠিক সময় মানে ঠিক দুপুরবেলা। কোথায় দেখাটা হলো? চিলেকোঠার ছাদে। আবার কোথায়? সেই জন্যই তো আরো বিশ্বাস করতে ইচ্ছে হয়। সেই এসেছিল, মানে তিনিই এসেছিলেন। চিলেকোঠার ছাদে একা নির্জনের দেওয়ালে ঠেক দিয়ে বসে আমি ভূতের গল্প পড়ছি ঠিক সেই সময়। এমনিতেই আমি গল্প খুব ভালোবাসি। কোনো গল্পই, তা সে বাঘ শিকারের গল্পই হোক আর গুপ্তধন আবিষ্কারের গল্পই হোক, কি উকুনে বুড়ির গল্পই হোক, কোনো গল্পই আমার মিথ্যে বলে মনে হয় না। শুনেছি সবই নাকি লেখকদের কলমের কায়দা। তা সে যাই হোক, মনে হয় যেন সব সত্যি। চোখের সামনে সব দেখতে পাচ্ছি। ভূতের গল্প পড়েও মনে হয় সব সত্যি। চিলেকোঠার সেই ভূতের গল্পটাও ছিল দারুণ। আমাকে ভূত বিশ্বাস করিয়ে ছাড়ছিল। আর একটু হলেই পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিলাম আর কি। কিন্তু ঠিক সেই সময় ভূত বলল, আমরা কিন্তু মোটেই ওই রকম না। হয়তো ঠিক ভূত নয়, হয়তো অন্য কেউ। মোট কথা কে যেন বলল, আমরা কিন্তু ওরকম না। গল্পে একেবারে ডুবেছিলাম কিনা তাই চমকে উঠেছি। কিছু না ভেবেই বললাম, কিরকম না? ভূত বললে, ওই যে গল্পে যেরকম লিখেছে ওই রকম না। নিঃসার নিঝুম দুপুর। আশপাশের সব বাড়ির দরজা জানলা বন্ধ। গাছের পাতাটা পর্যন্ত নড়ছে না। কোত্থেকে হঠাৎ একটা ধুলোর ঘূর্ণি ঘুরে গেল ছাতের উপর দিয়ে। আলসে থেকে একটা কালো বেড়ালো যেন লাফিয়ে পড়ল কার্নিশে। ভয় পেলে? কে যেন বলল। কে যেনই বলতে হয়, দেখতে তো পাচ্ছি না তাকে। ভয় পাবো কেন? বেশ সাহসের সঙ্গেই বলেছি কথাটা। কিছুই দেখতে পাচ্ছি না, তবু মনে হলো ভূত যেন মুচকি হাসল। তাহলে তোমরা কিরকম? আমি সত্যিকার সাহসের পরিচয় দিলাম এবার। এরকম একটা প্রশ্ন সরাসরি করতে পারবো কোনো ভূতকে কোনোদিন ভাবতেই পারিনি। অথচ করে ফেললুম প্রশ্নটা। কি করে যে সাহস বেড়ে গিয়েছিল কে জানে। সাহসী লোকদেরই ভূতেরা কিন্তু বেশি পছন্দ করে। আমার সাহস দেখে খুশি হয়ে ভূত বললে, সত্যি জানতে চাও আমরা কিরকম? বেশ, আমি তোমাকে নেমন্তন্ন করলুম। ভূতের কাছ থেকে এমন সহৃদয় ব্যবহার পাবো আশা করিনি। আমার সাহস বেড়ে গেছে আরও এক ধাপ। বলা যায় ভূতই আমার সাহস বাড়িয়ে দিয়েছে। বললুম, খাওয়াবে কি? কথায় বলে ভূতের বাড়ি নেমন্তন্ন, হাওয়া খেয়ে থাকো চন্ন। বলি, খাওয়াবে কি? তোমরা তো হাওয়া খেয়ে থাকো শুনি। ভূত রাগ দেও জানে দেখা গেল। রীতিমতন রেগে বলল, তোমার মুন্ডু খেয়ে থাকি। ভূতেদের সম্পর্কে সব খবরই রাখো দেখছি, ভূত বিশারদ আমার। আমি ভূতের রাগ পড়াবার জন্য সবিনয় বললুম, অন্যায় হয়ে গেছে দাদা। ভূত বলল, শোনো হে, তোমাকে আমি কবিরাজি কাটলেট খাওয়াবো, যাবে কি না বলো আমার বাড়ি? কবিরাজি কাটলেটের জন্য তোমরা তো জানো আমি বেরিং প্রণালী, মাদাগাস্কার আইল্যান্ড, প্যাটাগোনিয়া ডেজার্ট ইত্যাদি ইত্যাদি ভারতের সব জায়গায় যেতে রাজি আছি। কলকাতার ভূতের বাড়ি তো তার কাছে নস্যি। কিন্তু সবার আগে ভূতের ঠিকানা জানা দরকার। আমি বললাম,
তা তোমার বাড়িটা ঠিক কোন জায়গায়? ভূত বললে, শিবকালী রেস্টুরেন্ট। আমি বললুম, কোন টেবিল? ভূত বললে, যেদিকে পার্কটা রয়েছে। ডান দিকে না বাঁ দিকের জানলার ধারে? ডানও নয় বাঁও নয়, মাঝখানের জানলা, কাঠের পার্টিশনের আড়ালে। ও বুঝেছি বুঝেছি। ছাই বুঝেছ, কিচ্ছু বোঝনি। কবে নেমন্তন্ন তাই জিজ্ঞাসা করলে না কেন? ও তো জানা কথা, সামনের অমাবস্যা। ধ্যাৎ, তুমি বড্ড শেখেলে। অনেক আধুনিক হয়ে গেছে ভূতেরা, ওসব অমাবস্যা টস্যা মানে না আজকাল। তুমি কোনো খবরই রাখো না দেখছি। আমি হাদার মতন প্রশ্ন করলুম, অমাবস্যা নয় তবে? দোল পূর্ণিমা, সন্ধে 6টা। আবার একটা ধুলোর ঘূর্ণি ছাতের উপর কয়েক পাক খেয়ে আলসে টপকে উধাও হয়ে গেল। আমার মনে হলো, একেই বোধহয় পাকা নেমন্তন্নই বলা যায়। ভূত হয়ে এর চেয়ে আর কত ভালোভাবে নেমন্তন্ন করবে? ভূতেরা এরকমই হয়, তারা কি চিঠি লিখে নেমন্তন্ন করবে? অতএব দোল পূর্ণিমার দিন সন্ধে 6টার একটু আগেই সেজে গুজে শিবকালী রেস্টুরেন্টে হাজির হয়েছি। কাঠের পার্টিশনের আড়ালে নির্দিষ্ট টেবিলে এক ভূত থুরি এক ভদ্রলোক বসে, সামনের চেয়ারটি খালি, যেন আমারই অপেক্ষায় রয়েছেন সেই ভদ্রলোক বা ভূত। প্রথমেই খটকা, ভদ্রলোক কি কখনো ভূত হতে পারে? কি করে বলবো, সবই সম্ভব। তাছাড়া আরও একটা কথা, ভূত না হলে এমন দিনক্ষণ মিলিয়ে ঠিক জায়গাটিতে ভদ্রলোক এমন একা একা বসে থাকবেনই বা কেন? আর সামনের চেয়ারটা এমন খালি বা পড়ে থাকবে কেন? দেয়ালে টাঙানো বড় ঘড়িটা দেখে নিলুম, কাঁটায় কাঁটায় 6টা। আজই তো দোল পূর্ণিমা। পকেটে রয়েছে মা, ছোটকা, গাবলুদার কাছ থেকে পাওয়া মিলিয়ে দোলের পাবনি 10-10টা টাকা। সব হিসেব যখন সহজে মিলছে, তখন নিশ্চয়ই কোনো ভুল হয়নি। আমি এগিয়ে গিয়ে বললুম, আপনার নামটা? সেই ভদ্রলোক বা ভূত বলল, ভূতনাথ সমাদ্দার। যাক, নামটাও মিলে গেছে, ভূতনাথ, কিন্তু সেই সঙ্গে খটকাও রয়ে যাচ্ছে। ভূতেরা কি সমাদ্দার হয়? হবে নাই বা কেন? আড়তদার, দোকানদার, হাবিলদার সব রকমেরই ভূত হতে পারে। ভূতনাথ মানে তোর ভূতেদের রাজা। সমাস টমাস করলে সেরকমই দাঁড়ায়। ভূত বললে, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। বেশ ভদ্রই বলতে হয় ভূতনাথ বাবুকে। ভূতকে কি ভূতনাথ বাবু বলা সঙ্গত? এসব খুচরো চিন্তায় কাজ কি? গলায় যখন দরদ মেশানো আহ্বান, ভূতই হোক আর ভদ্রলোকই হোক, আমি চেয়ার টেনে নিয়ে বসে পড়ি। এবার কথাবার্তার পালা। কিন্তু কিভাবে শুরু করা যায়? ভূতের সঙ্গে কি বিষয়ে কথা বলা যায়? আবহাওয়ার কথা পারা যায় না, ভূতের কাছে শীতও যা গ্রীষ্ম তাই। আমি কথা খুঁজে মরছি, এমন সময় ভূত পাঞ্জাবির পকেট থেকে একতারা কাগজ বের করলো। আমি ভূত থাকার মতো আটকে উঠলুম। নিশ্চয়ই কবিতা। এ কি উভয় সংকটে পড়া গেল, একদিকে কবিতা, অন্যদিকে কবিরাজি কাটলেট। কোন দিকে যাই? আমাকে আর যেতে হলো না, বেয়ারা এসে গেল। আমার কবিতা আতঙ্ক চলে গেল মুহূর্তেই। নিজের অজান্তে নিজেই বললুম, তাহলে অর্ডারটা দিই? ভূত বললে, বেশ তো, দিন না। পেটে খেলে অনেক কিছুই সইয়ে নিতে পারা যায়, এই ক্ষেত্রে সইতে হবে ভূতে গড়া কবিতা। দেখা যাক কতখানি পারা যায়। খুব কি অখাদ্য হবে জিনিসটা? কাটলেট সহযোগেও দেখা যাক। একে একে 22.5টা কবিতা পড়লেন ভূতনাথ বাবু। 22টা পুরো আর একটা অসম্পূর্ণ। কবিরাজি কাটলেটের গন্ধে কবিতাগুলো মন্দ লাগছিল না। কবিতা নিজ গুণেও হতে পারে। ভূত বলল, শুনুন, এটা আমার বাল্যকালের রচনা। চলো যাই ইয়োকোহামা, সেইখানেতে মেজো মামা আলু ভরা বাজ্যে জাপানের যত গামা, ছুঁড়ে ফেলে ফুজিয়ামা মুঠো মুঠো তাই তুলে তুলে খাচ্ছে। আমি বললুম, বাহ, একটা জিনিস ভারী ভালো লাগছে, আপনার কবিতার বিষয়বস্তু খাদ্য। একালে এমন খাদ্যরসিক কবি আর কি কেউ আছেন? প্রশংসা বাক্যে কোথায় আপ্লুত হবে তা নয়। ভূত রাগ দেখিয়ে বলল, তাহলে আমি বোধহয় সেকেলে কবি, আপনাকে বোর করছি, আমি উঠি। না না, তা কেন, আপনি বসুন। মুখে অবশ্য বলি না, চলে গেলে কাটলেটের কি হবে। সেই সময় এলো 2 বড় প্লেটে বিশাল 2 কবিরাজি কাটলেট, সঙ্গে যথাযোগ্য স্যালাড, টমেটো সস। আর বিশেষ কিছু বলতে হলো না। ভূতনাথবাবু ভূত মহাশয় বসে পড়লেন চেয়ারে। আমি বললুম, আপনার খাদ্য বিষয়ক কবিতাই খাদ্যকে টেনে আনলো। তানসেনের গান যেমন বৃষ্টি টেনে নামাতো। ভূত হেসে বলে, কি যে বলেন। আমি ভাবলাম ভূতনাথের আজ দিলখোশ,
তার কবিতার যোগ্য সমাজদার পেয়ে। সেই আনন্দে বেয়ারাকে বকশিস দেবে হয়তো গোটা একটা টাকাই। খাওয়া শেষ হতেই কাঁসার থালায় বিল নিয়ে এলো বেয়ারা। আমারই সামনে এসে দাঁড়ালো প্রথমে। আমি ভূতনাথকে দেখিয়ে দিলাম, ভূতনাথ আমাকে দেখিয়ে দিল। এই কীরকম ব্যবহার, মোটেই নিমন্ত্রণ কর্তার মতন নয়। আমি জিজ্ঞাসার চিহ্নের মতন তাকালুম তার দিকে, এর মানে কি? ভূত বলল, বারে অর্ডার দিলেন আপনি, এবার পয়সা দিন। অর্ডার? হ্যাঁ, তা দিয়েছি, কিন্তু আমি তো আপনার হই। ভূত বলল, আপনি কি আমাদের বাড়ির নারুগোপাল যে আমার হয়ে কাজ করে দেবেন? নারুগোপাল? কে নারুগোপাল? আমাদের বাড়ির কাজের লোক। আমি বলি, তা তো কেন, মানে? ভূত বললে, তা কেন কেন করছেন কেন? বেশ ভালো করে ভেবে বলুন তো আপনি আমাদের বাড়ির নারুগোপাল কিনা। ইতিমধ্যে আমাদের দিকে অন্যের টেবিল থেকে দৃষ্টি ছুটে আসতে শুরু করেছে। আমি প্রায় চোখ বুজে বললুম, এর জন্য ভালো করে কেন, আদেও ভাববার দরকার নেই। আমি আপনাদের বাড়ির নারুগোপাল নয়, ছিলুমও না কোশমিনকালে। ভূত বলল, তাহলে তো হয়েই গেল, এবার বিল মিটিয়ে দিন। আপনার নিশ্চয়ই খুব ভুলো মন। ভুলো মন আমার? কি যাতা বকছেন? ভূতকে এবার যেন একেবারেই মানুষের মতন লাগছে। শেষ চেষ্টার মতন বললুম, আপনার কি একটুও মনে পড়ছে না? মনে পড়ছে না মানে? কি আবার মনে পড়বে? আর পড়বেই বা কেন? মনে পড়ছে না সেদিন চিলেকোঠার ছাতে আমাকে নেমন্তন্ন করে? নেমন্তন্ন আপনাকে? রামু, কোশমিনকালেও না। ভূতের মুখে রাম নাম, তাও আবার দেবভাষা সংস্কৃতে। আমার মোহভঙ্গ হলো। সামনে উপবিষ্ট ব্যক্তির ভূত যদিও হয়, আমার সেই চিলেকোঠার ভূত নয়। ভূত বলল, অনেক হয়েছে, নিন এবার পয়সা ছাড়ুন। ছাড়তেই হয়। ভাগ্যিস পকেটে দোলের পার্বণীর টাকা কটা ছিল, তাইতেই কুলোলো, নইলে তো লজ্জার এক শেষ হতে হতো আজ। কিন্তু এমন কাণ্ড কি করে হয়? দিনক্ষণ সব মিলে গেল। শিবকালী রেস্টুরেন্ট, দোল পূর্ণিমা সন্ধে 6টা, এমনকি লোকটার নাম ভূতনাথ। এ নিশ্চয়ই সেই চিলেকোটার ভূতের কারসাজি। যদিও আজ 1 এপ্রিল নয়, আমাকে ফুল বানিয়ে দিল। সারাক্ষণ আড়ালে দাঁড়িয়ে মজাও দেখেছে নিশ্চয়ই। হয়তোবা কাঠের পার্টিশনের ওই দিকটায় এখনও দাঁড়িয়ে হাসছে। পার্টিশনের আড়াল থেকে সত্যিই হাসি শোনা গেল এবার, চেনা হাসি। ভূতনাথ বাবুর। অবাক কাণ্ড, লোকটা এখানে ছিল, মুহূর্তের মধ্যে পার্টিশনের ওপারে গেল কি করে? কি করে আবার? তাই তো হবার কথা। আমি যেমন গাধা, ভূতেরা তো এরকমই হয়, পরের ঘাড় ভাঙাই তো তাদের কাজ। ভূতের ঘাড় ভাঙতে পেরেছে এমন কারো কথা কখনো শোনা গেছে কি? ভূতেই আমায় বুঝিয়ে গেল ব্যাপারটা, আমার দোল পার্বণীর সবটুকু খসিয়ে। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম ভূতেরা এরকমই হয়। রচনা বিকাশ বসু। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।